আবার স্বাগতম সবাইকে এক্সপ্লেনেশন দুনিয়াতে। যারা এখন আগের এপিসোড দেখেননি দ্রুত কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে গিয়ে চেক করে নিন, ওইখানে লিংকটা পেয়ে যাবেন। ওয়েল, এই পার্টটা শুরু হয় একদম পাওয়ারফুল মুভমেন্ট দিয়ে, যেখানে হুইজুং আর ইয়ান সবার সামনে দাঁড়িয়ে আছে। সব ক্যামেরাম্যান তাদের উপরে ফোকাস। রিপোর্টাররা একের পর এক প্রশ্ন করছে। ইয়ান হুইজুং এর হাত ধরে রেখেছে, এটাই একটা ইঙ্গিত নিশ্চয় তাদের মধ্যে কিছু না কিছু সিরিয়াস চলছে। হুইজুং এর মাথায় তখন সেই কথা ফ্লাশ হয়। তখন ইয়ান তাকে বলেছিল, হ্যাঁ তুমি আমার বউ হতে পারো, কিন্তু সারা দেশ তোমার বিরুদ্ধে চলে যাবে। হুইজুংও তখন ঠিক করে নিয়েছিল সবার প্রথমে তাদেরকে দেখাতে হবে তারা সত্যি সত্যি ডেট করছে। তো ঠিক সেটাই ঘটে। ওয়েল, তার পিআর টিম খবরটা ছড়িয়ে দেয়। আর্টিকেল, ভিডিও, ট্রেন্ডিং পোস্ট সব জায়গায় শুধু একটাই টপিক থাকে, ইয়ান আর হুইজুং। সিন চেঞ্জ হয়ে রাজপ্রাসাদের ভিতরে আমরা দেখি ইয়ান হুইজুংকে নিয়ে আসে। কোর্ট লেডির সাথে সাথে ইয়ানকে বলে, মাদার কুইন আপনার সাথে দেখা করতে চায়। ইয়ান তাদের সাথে যায় আর হুইজুকে বলে, আমি একটু আসছি, এখান থেকে কোথাও যাব না। বেচারি হুইজুং বেশ লজ্জায় পড়ে যায়, মনে মনে বলে, বাহ, ও তো বেশ ভালো অভিনয় করে। অন্যদিকে ইয়ান মাদার কুইনের সামনে আসে। মাদার কুইন সরাসরি তাকে হোটেলের ব্যাপারে কনফার্ম করে। ইয়ান তখন শান্ত থেকে শকিং একটা লাইন বলে, আমি তো শুধু রিয়েল করে তুলছি যা আপনি দেখেছেন। অর্থাৎ সেই গুজবগুলোকে অস্বীকার করে না। মাদার কুইন খুব রেগে ওঠে। ইয়ান তখন ক্যাজুয়ালি বলে, প্রেগন্যান্সি ব্যাপারটা রিয়েল না, আর হ্যাঁ তা নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না। এখন হুইজুন মেহেলে ঘুরতে ঘুরতে বলে লিটল কিং এর রুমে ঢুকে পড়ে। সিম্পল ম্যাগি তাকে খাওয়াতে শুরু করে, কারণ কিং এর খুব ঘুম পাচ্ছিল। হুইজুংও তার সাথে কমফোর্ট হওয়ার চেষ্টা করে। ঠিক তখন ইয়ান এসে পরিস্থিতি দেখে তাকে বলে, ছোট রাজাকে এসব খাওয়াচ্ছ কেন? তখনই হুইজুং তাকে ডিপেন্ড করতে লাগে, কিন্তু ইয়ান ডিরেক্টলি রাজার সাথে কথা বলে। রাজাও সিম্পল বয়ে বলে, আমার খুব খিদে লাগছিল। তারপর ইয়ান চুপ হয়ে যায়। ছোট রাজাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। পরে ইয়ান হুইজুনকে বোঝায়, ছোট রাজা থেকে দূরে থাকা উচিত তোমার। ছোট রাজার যদি ম্যাগি খাওয়ার পর কিছু হয়, মাদার কুইন যদি সে ব্যাপারে জানতে পারে, তাহলে সে তোমাকে ছাড়বে না। তখন হুইজুং জিজ্ঞাসা করে, যদি তোমার ফ্যামিলি আমার বিপক্ষে চলে যায়, তুমি তখন শেষমেশ কার পক্ষ নিবে? ইয়ান কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, অবশ্যই তোমার। তারপর হুট করে তার কাছে এসে বলে, আমাদের লোকদেরকে বিশ্বাস করানো লাগবে যে আমরা একে অপরকে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে হুজুকে সে অফিসিয়ালি রুমে থাকতে বলে দেয়। কোর্ট লেডি এখানে আপত্তি করে, মেইন ডোর তো আগে থেকেই বন্ধ হয়ে গেছে, তাই এখন তাকে এখানে থাকতে হবে রাতে। দুজনে একই বিছানায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু স্পষ্টই পরিস্থিতি এখানে অনেকটা অস্বস্তিকর ছিল। ইয়ান বলে, তুমি সোফায় ঘুমাও, কিন্তু হুইজুং বলে, না আমি বিছানায় থাকবো, তুমি যাও। ওরা দুজন আবার একই কম্বল নিয়ে ঝগড়া করতে শুরু করে, আর তাদের মধ্যে একটা ফানি মুভমেন্ট ক্রিয়েট হয়ে যায়। ওয়েল, পরের সিনে সকালে ইয়ান ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখে হুজু ইতিমধ্যে চলে গিয়েছে। হুজু অফিসে ঢুকে সেক্রেটারি জং বলে, তুমি কেন এখনো পোশাক বদলাওনি? হুজু খুব আত্মবিশ্বাসের সাথে বলে, মানুষের তো জানা উচিত আমি গত রাতে তার সাথে ছিলাম। এখানে ইয়ান তার অতীত থেকে বেরোতে পারছে না। তার ভাই লেট কিং এর স্মৃতিগুলো তাকে খুব বিরক্ত করছে, যার কারণে সে খুব গিল্টি ফিল করে। তার দায়িত্বের বোঝা সবকিছু তার মাথায় একদম হেভি হয়ে দাঁড়ায়। আর এখানে হুইজু তার বাস্তবতার মুখোমুখি হচ্ছে। অনেকগুলো অনলাইন হেড কমেন্ট, প্রেগন্যান্সি গুজব, এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে, কিন্তু সে এসব মজা বলে উড়িয়ে দেয়। ঠিক সেই সময় জংবক আসে, সরাসরি হুইজুকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ইয়ানকে বিয়ে করতে চাও? হুইজু বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সাথে তুমিও রয়্যাল মিনিস্টার হয়ে থেকো, কারণ তোমাকে আমাদের বিয়ে অ্যাপ্রুভ করতে হবে। হুইজু সে যেন সব দিক থেকে গেম সেট করে ফেলেছে। ঠিক সেই সময় প্রাসাদ থেকে আরেকটা খবর আসে, মাদার কুইন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ইয়ান তাড়াতাড়ি বুঝে যায় এইটা একটা চাল, মানে এটা একটা ছোট নাটক, যাতে তাদের বিয়ের ঘোষণা পিছিয়ে যায়। সেই সময় হুজুর উপর আক্রমণ ঘটে। কিছু মেয়ে তার উপর ডিম ছুঁড়ে মারে। তারা চিৎকার করে বলে, তুমি একদমই ইয়ানের যোগ্য নও। এইদিকে ইয়ান ফোনে সবকিছু শুনে, কিন্তু হুইজু তাড়াতাড়ি ফোন কেটে নিজেই পরিস্থিতি সামলায়। সে ওই মেয়েদেরকে শান্ত করে, আর এইদিকে জংবক সার্চে যায়, নিজের আবেগ নিয়ে লড়াই করছে, আর বলে, আমি তার সুখের জন্য প্রার্থনা করতে এসেছি নাকি নিজের অনুভূতির জন্য। রাতে হুইজুর ড্যাড এসে সরাসরি বলে, এইসব আসলে কি নাটক চলছে? আমি জানি তুমি কেবলমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করছো, তাই ভালো হবে তুমি যদি কোম্পানি সিইও পদ থেকে রিজাইন করে দাও। এতে তোমার ভাই তাইজু অনেক ভালোভাবে সামলে নেবে। এখানে গল্পটা ইমোশনাল মন নেয়। আমাদের অতীতে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একজন কাজের মহিলা ছোট হুইজুকে নিয়ে একটা বাসায় আসে, আর সেখানে তাইজুর মা থাকে।
সে সময় ছোট হুজু সব সত্য কথা বলে দেয়, বলে যে তাইজুর ড্যাড আর তার ড্যাড একই ব্যক্তি। আর হঠাৎ করে এই কথা শুনে তাইজুর মার পক্ষে একদম তার সহ্য হয় না। হঠাৎ করে তার শক লাগে আর সোজা ডেট হয়ে যায়। আসলে হুজু ছোটবেলা থেকে তার বাবার ভালোবাসা একদম পায়নি। অবৈধ হওয়ার কারণে তাকে কেউই সম্মান দেয়নি। এখন সিন চেঞ্জ হয়ে বর্তমানে আসে। তার বাবা ক্লিয়ারলি বলে, এখান থেকে তুমি কিছুই পাবে না। হুজুম একদম ভয় ছাড়াই বলে, সবকিছু আমি নিজের করে নেব। পরে সিনে দরজার ঘন্টা বাজে। হুজু দরজা খুলতে সামনে ইয়ানকে দেখে, আর তার হাতে একটা স্যান্ডউইচ থাকে। আর এখানে হুজু একটু সারপ্রাইজ হয়ে যায়, ইয়ান এখানে কি করতে এসেছে? তখন ইয়ান বলে, তোমাকে ফোনে একদমই ঠিক লাগছিল না। তখনই প্রথমবারের মতন হুজুর একটু ভালনারেবল ফিল হয়। বলে, ফ্রেন্ডরা আমার উপরে ডিম ছুটছিল, পরিবারও আমাকে রিজেক্ট করেছে। ইয়ান তার কথা মনোযোগ দিয়ে শুনে আর বলে, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আর এই ছোট মুহূর্তের মধ্যেই তাদের সত্যিকারই একটা কানেকশন তৈরি হয়। পরের দিন ইয়ান হুজুকে নিয়ে তার প্রাইভেট রেসিডেন্টে আসে। সেখানে পুরো স্টাফরা ইতিমধ্যে তাদের অবজার্ভ করছিল। হুজু ইচ্ছাকৃতভাবে ইয়ানের কাছে চলে যায়, যাতে সবাই ভাবে তারা একটা কাপল। ইয়ান হুজুরকে প্রাইভেট রেসিডেন্টে বাটলার ইয়ান মুনের কাছে নিয়ে যায়, যিনি নিজের পরিচয় দেয় এবং রুলস বুঝিয়ে দিচ্ছে। সাথে এটাও ক্লিয়ার করে দেয় এখানে সবকিছু প্রোটোকল অনুযায়ী চলতে হয়। উনি চলে যাওয়ার পর হুজু ইয়ানকে তৎক্ষণাৎ কল দেয় আর জিজ্ঞাসা করে, তুমি এখনো ঘুমোনি? ইয়ান শান্ত টোনে বলে, আমি এখন একটু কাজ করছিলাম। পরে সিনে হুজুম ওর পাশে বসে থাকে আর প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকে, এখানে কি আমি পার্মানেন্ট থাকবো? আমার কাজ এখানে কি? আমাকে শেষ পর্যন্ত এখানে কিভাবে মানিয়ে নিতে হবে? ইয়ান একটু রাগান্বিত সুরে বলে, এখানে তুমি আমাকে সাহায্য করতে এসেছো নাকি সমস্যা তৈরি করতে? অয়েল তো হুজুর সঙ্গে সঙ্গে টপিক চেঞ্জ করে ফেলে, একটা রিচুয়াল বই তুলে নেয় আর বলে, আমাকে না এইসব কিছু সামলাতে হবে, না হলে আমি এখানে টিকে থাকতে পারবো না। আর হঠাৎ করে সে সরাসরি প্রশ্ন করে, শেষ পর্যন্ত তুমি কেন আমার সঙ্গে বিয়ে করতে রাজি হলে? ইয়ান কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয় যে, তুমি রিচ, তুমি সুন্দর। হুজু একটু হেসে বলে, যাক, অবশেষে তুমি অ্যাকসেপ্ট করে ফেললে। কিন্তু তারপর ইয়ান সিরিয়াস হয়ে বলে, যখন আমি রাজা হয়ে সিংহাসনে বসবো তখন সবাই আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমাকে খুব অপমান করতে পারে, কিন্তু তুমি আমাকে তা করবে না, বরং তুমি আমাকে বুঝবে। সবকিছু শুনে হুজুং চুপ হয়ে যায়। আর অন্যদিকে মাদার কুইন খুব শান্তভাবে তার পরবর্তী চাল চালছে। কিছুক্ষণ পর পরিস্থিতি হঠাৎ চেঞ্জ হয়ে যায়। অফিসিয়ালরা এখানে এসে হুজুর উপর অভিযোগ করতে শুরু করে আর বলে, তুমি রেস্ট্রিক্টেড এরিয়া ঢুকে গেছো, আমাদের সন্দেহ যে ফায়ার ইনসিডেন্ট তুমি করেছো। তখন হুজুর শান্তভাবে তাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের কাছে কোনো ওয়ারেন্টি আছে? আর অফিসিয়ালরা বলে, আমাদের এর কোনো দরকার নেই। এর মানে একটা প্ল্যান মুভ হয়, আর তোমরা নিজেরাই বুঝতে পারছো এটা কার প্ল্যান ছিল। এরপর সাথে সাথে কোম্পানির উপর রেড শুরু হয়। হুজু এখানে ইয়ানকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু সে এখানে একটা রয়্যাল রিচুয়ালে ব্যস্ত ছিল, যেখানে কেউ ফোন ব্যবহার করতে পারে না। সিচুয়েশন পুরোপুরি আউট অফ কন্ট্রোলে চলে যায়। কিন্তু হুজু এখানে প্যানিক না করে অফিসিয়ালদের সঙ্গে চলতে শুরু করে। অন্যদিকে সেক্রেটারি জং ভয় পেয়ে প্যালেসে ঢুকতে চাচ্ছে, কিন্তু সিকিউরিটি তাকে ঢুকতে দেয় না। ঠিক তখনই হুজুমের বাটলার এসে রয়্যাল পাস দেখিয়ে এন্ট্রি দেয়। অবশেষে সেক্রেটারি জং একটা স্মার্ট ট্রিক ব্যবহার করে ভেতরে ঢুকে পড়ে, পুরোপুরি পরিস্থিতি চইকে বলে দেয়। এর মধ্যে হুজুকে প্যালেসে নিয়ে আসা হয়, আর এখানে এন্ট্রি হয় ইয়ানের। সে সরাসরি অফিসিয়ালদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কার পারমিশন নিয়ে এসেছো? মাদার কুইন এসে বলে, পারমিশন আমি দিয়েছি। আর সে হুজুর বিরুদ্ধে প্রমাণও দেখায়। রাজার জন্মদিনে অনুষ্ঠানে লাল পোশাক পরে এসেছিল, যা এখানে এলাও ছিল না, আর গ্লাস ভেঙে মানুষদেরকে ভয় দেখিয়েছিল। পাশাপাশি সে রেস্ট্রিক্টেড এরিয়াতেও ঢুকেছিল। তো মাদার কুইন এসব ব্যবহার করে হুজুকে সবার সামনে কালপিট প্রমাণ করতে চেষ্টা করছিল। হুজু কিছু বলতে চাচ্ছিল, ইয়ান থামিয়ে দেয়, আর সে নিজে বলতে শুরু করে, যদি তদন্ত হয় তাহলে আমারও হওয়া উচিত, কারণ ওই রাতে আমিও ওইখানে ছিলাম। তারপর এই মুহূর্তে সুযোগ নিয়ে হুজু হঠাৎ বেহুশ হওয়ার ভান শুরু করে। ইয়ান তাকে তুলে নেয় আর পরিস্থিতি ঘুরিয়ে দেয়, ঘরের ভিতরে এনে তাকে বিছানায় ফেলে দেয়। ইয়ান জিজ্ঞাসা করে, আসলে তুমি এখানে কেন এসেছো? সে বলে, আমাকে এখানে আনা হয়েছে, তাই আমি আর কি করব। সে এখানে অনেক অ্যাটিটিউড নিয়ে বলে, যদি তোমাকে জেলে নেওয়া হয় তাহলে আমি তা সামলে নেব, তুমি চিন্তা করো না। আমি হুজুং, আমার সঙ্গে এটা অনেক ঘটেছিল। আর সাথে হুজুং বেশ খুশি হয়ে যায়, কারণ ইয়ান তার পাশে দাঁড়িয়েছিল। ইয়ান বলে, ওহ, আমি তো শুধু সত্য বলেছি, তোমার পাশে ছিলাম না। হুজুং হালকা একটা হাসি দেয়। এরপর আশপাশে গুজব আরো দূরত্ব ছড়াতে থাকে। সবাই বলছে তারা কি সত্যিই ভালোবাসছে নাকি নাটক করছে।
আর মাদার কুইংও এখানে এসে কনফিউজ হয়ে পড়ে। হঠাৎ ইয়ান এই সময় একটা বড় কাজ করে ফেলে সবার সামনে। হুইজুং এর জন্য কার ডোর খুলে দেয়। এটা একটা সাধারণ কাজ, কিন্তু ভাই মেহেলের রাজা মেহেলের স্টাফদের জন্য এটা বেশ শকিং ব্যাপার, কারণ আজ পর্যন্ত সে কারোর জন্য গেট খুলে দেয়নি। হুইজুং বুঝতে পারে আর বলে, আমি জানি তুমি সবাইকে বোঝানোর চেষ্টা করছো, আমরা একে অপরকে ভালোবাসি। ইয়ান শুধু এক লাইন বলে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। রাতে ইয়ানকে ফোন করে। ইয়ান বলে এখন সে খুব ব্যস্ত, আর বলে তুমি চিন্তা করো না, কাল থেকে তোমার সঙ্গে রয়্যাল গার্ড থাকবে। নেক্সট সিনে হঠাৎ করে সে আরেকটা আনএক্সপেক্টেড কাজ করে। রাতের বেলায় প্রাসাদের কাছে চলে আসে হুইজুং। ইয়ান দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকে আর তাকিয়ে দেখে হুইজুং ছোট একটা টুল টেনে নিয়ে আসে। তাড়াতাড়ি উঠে গিয়ে তার পাশে দাঁড়ায়, তার ব্যাগ থেকে চা আর সাপ্লিমেন্ট বের করে। বলে, আমি যখন ঘুমাতে পারি না তখন এমন ভাবে সময় কাটাই, আর তাই তোমাকেও ট্রাই করা উচিত। হালকা একটা হাসি দিয়ে বলে, অবশ্যই, আর আমাদের সবাইকে দেখাতে হবে আমরা যে প্রেমে পাগল। ইয়ান শান্তভাবে তাকিয়ে থাকে আর ধীরে ধীরে তার ফেস টাচ করে। তখনই হুইজুং একটু কনফিউজ হয়ে যায়, আর এরপর ইয়ান তাকে সরাসরি একটা কিস দিয়ে দেয়। হুইজুং তো পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। তখনই হঠাৎ করে ইয়ান বলে, এখানে একটা রিপোর্টার ছিল, ওরা ছবি তুলছিল, তাই এটা করতে হয়েছে। তখন হুইজুং বলে, যদি তাই হয় তাহলে আমাদের ভালোভাবে কিস করতে হবে, ফটোগ্রাফারও ভালো অ্যাঙ্গেল মিলবে। ভাই ভাবা যায়। আর ইয়ান শুধু হাসে, কিন্তু আর কিছু করে না। এরপর সকালে প্রাসাদের সেবকরা একে অপরের সঙ্গে কথা বলা বলি করছিল যে রাতে তারা দুইজন কিস করেছিল। ইয়ান ওদের কথা শুনে একটু অস্বস্তি বোধ করছিল, তাই সে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। পরের সিনে ইয়ান একটা মিটিং এ থাকে আর আলোচনা করা হয় যে তার বিয়ের খবর অফিসিয়ালি ঘোষণা করা হবে কিনা। বেশিরভাগই লোক ক্লিয়ার ভাবে তার বিরোধিতা করে, বলে শুধু কিস করা দিয়ে তো কিছু প্রমাণ হয় না, বিয়ের জন্য না বলে দাও। কিন্তু তারপর ইয়ান সরাসরি জবাবে বলে, আমি কিস করেছি, আমি এখান থেকে পিছু হটবো না। তখনই রয়্যাল মিনিস্টার জংবক এখানে একটা ব্যালেন্স পরিস্থিতি তৈরি করে। সবাইকে বলো যে তোমরা দুজন ডেটিং করছো, কিন্তু বিয়ের সিদ্ধান্ত এখনো ফাইনাল হয়নি। আর ইয়ান এই প্ল্যানটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু একটা শর্ত দেয় যে হুইজু তার প্রাইভেট রেসিডেন্টে থাকবে আর ইয়ান মেহেরে থাকবে, যেন রোমান্স কন্ট্রোলে থাকে। অন্যদিকে মাদার কুইং অনেক কৌতূহলী হয়ে ওঠে। সে রেগে বলে, যদি হুইজু এখানে থাকে তাহলে তার স্ট্যাটাস আরো বাড়বে, লোকজন তার সাইড নিতে থাকবে, আমি এইসব কিছু হতে দেব না। তারপর সে শান্তভাবে নতুন একটা প্ল্যান তৈরি করে। সিন শিফট হয়, হুইজু টিভিতে নিজের ব্যাপারে নিউজ দেখছে, যেখানে এক্স রয়েক্স ম্যান নাম তার হকব্যান, সে তো সবার সামনে ওপেনলি আলোচনা করছে যে হুইজুং ইয়ানের জন্য ঠিকঠাক কিনা। হুইজুং শান্তভাবে জিজ্ঞাসা করে, এই লোক আসলে কে? তারপর তাকে বলে, ওই তো সেই মানুষ যিনি বলেছিল যে আগের রাজার মৃত্যু দুর্ঘটনা ছিল না বরং হত্যা। ঠিক সেই সময় ইয়ান এসে পড়লো সেখানে। হুইজু তার ছবি দেখে সরাসরি টিজ করতে শুরু করলো, আমি তো বলেছিলাম ভালো অ্যাঙ্গেলের জন্য আমাদের ভালো করে চুমু খেতে হবে। দ্রুত ইয়ানের কাছে এসে বলল, চলো আমরা আবার ভালো করে একটা ডেটে যাই, সবাইকে আর বেশি বিশ্বাস করানোর জন্য যে আমরা সত্যি কাপল। পরের সিনে বাটাল ইয়ান মুন হুজুংকে রেডি করিয়ে দেয়, তার লুক রয়্যাল স্টাইলে সেট করে দেয়। হুজুং যখন বাইরে আসে তখন ইয়ান সরাসরি তাকে বলে, তোমাকে এই লুকে একদম ঠিক লাগছে না। তখন এবং সিম্পল পোশাকে ন্যাচারাল লুকে আসে। দুজনে গাড়িতে উঠে পড়ে। হুজুর মিরর দিয়ে তার মুখ দেখে, ইয়ানকে মিরর ধরতে বলে। ইয়ানও এখানে ঝামেলা না করে সরাসরি মিরর ধরে নেয়। পরবর্তী সিনে দুজনে বেসবল ম্যাচ দেখতে এসেছে। এটা কোনো র্যান্ডম আউটিং না, এখানে জংবকও থাকে। আর হুজুং তাদের জন্য ম্যাচিং আউটফিটও আগে থেকে রেডি করে রেখেছিল, যেন তাদের কাপল ইমেজটা স্ট্রং লাগে। আর সে জোর করতে থাকে, কিন্তু জয় সঙ্গে সঙ্গে মানা করে দেয়, এতে কন্ট্রোভার্সি হতে পারে। হুজুং একটু হতাশ হয়। ঠিক তখন স্টেডিয়ামের ভিতরে একটা অকওয়ার্ড মুভমেন্ট ঘটে। হুজুংয়ের সৎ ভাই তাইজু এবং তার স্ত্রী সেখানে পৌঁছে যায়, আর তাইজু ইয়ানকে পোলাইটলি সম্মান দেয়। ইয়ান বলে যে হুজু তোমার ব্যাপারে অনেক কথা বলেছে, তাই তাইজু একটু কনফিউজ হয়ে যায় আসলে কি ব্যাপারে। তখনই হুজুং জোরে জংবককে চিয়ার আপ করতে শুরু করে। ঠিক তখনই ইয়াং একটু জেলাস ফিল করে। ম্যাচের পর ভিড়ে তাদের বেস্ট কাপল হিসেবে নজর দেয় আর তাদের আবারও চুমু খেতে বলে, কিন্তু তারা দুজনে ডিনাই করে দেয়। বের হওয়ার সময় হুজু আশা করেছিল যে মিড টাইমে তারা ছবি তুলবে, কিন্তু ইয়ানের বডিগার্ড পুরোপুরি ছাতা দিয়ে তাদের কাভার করে নেয়। হুজু বেশ বিরক্ত হয়ে যায়। তখনই জংবুক আসে আর বলে, চলো আমরা ডিনারে যাই। আর হুজুও জটপট রাজি হয়ে যায়। ইয়ানকে বলে, তুমি যেতে পারো, আমরা দুজন মিলে ডিনারে যাব এখন। কিন্তু ইয়ান বলে, আমরা একসাথে এসেছি, একসাথেই যাব, আমার সাথেই তোমাকে যেতে হবে। এন্ড গেস হোয়াট, ইয়ান ঠিক তাদের সাথে জয়েন হয়। রেস্টুরেন্টে জংবক বলে, ইয়ান তো র মিট খেতে পারে না, স্ট্রিট ফুডও খাবার এড়িয়ে চলে ফুড পয়জনিং এর কারণে।
হুজু এখানে মজা করে বলে, আহারে বেচারা, তুমি তো বেসিক জিনিসও খেতে পারো না, তাহলে এই জীবনের মানে কি যদি ভালো খাবারগুলো নাই খেতে পারো। এই কথা শুনে 1 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যায়। তারপর হঠাৎ একটা ফ্ল্যাশব্যাক আসে। ছোটবেলায় যখন সে ক্রাউন প্রিন্সের পোশাক পরেছিল তখন তার বাবা তাকে জোরে থাপ্পড় মেরেছিল আর বলেছিল তুমি কখনো রাজা হতে পারবে না, রাজার নিয়মও ভাঙ্গার কথা ভাবিও না। অর্থাৎ ছোটবেলা থেকেই তার জীবনে অনেক বেশি সীমাবদ্ধতা ছিল। ওয়েল, এখন সিনটা আবার ফিরে আসে বর্তমান সময়ে। ইয়ান ওকে বলে যে বিয়ের আগে তুমি যা খুশি করতে পারো, কিন্তু বিয়ের পর তুমি এমন কিছু করতে পারবে না। ডিনারের পর ইয়ান রাজপ্রাসাদে ফিরে আসে। সেখানে কোর্ট লেডি থাকে। ওকে জিজ্ঞাসা করে কেন তুমি বেসবল গেম আর রেস্টুরেন্টে গিয়েছিলে। কঠোর স্বরে বলে এবং ক্লিয়ারলি হুইজুকে দোষারোপ করছে যে সবকিছু তার জন্যই হচ্ছে, আর বলে সবকিছু এই মেয়েটাকে শেখানো লাগবে। ও কিছুই জানে না আমাদের রয়্যাল ফ্যামিলি সম্পর্কে। এখানে নিয়মগুলো কেমন হয় সেটা তো ওকে জানতে হবে। মানে হুজুর জন্য রাজপ্রাসাদের জীবন এখন আরো কঠিন হতে যাচ্ছে। পরের দিন সকালে হুজু প্রাইভেট রেস্টুরেন্টে তৈরি হচ্ছিল। সার্ভেন্টে তার সার্ভিস দেওয়ার জন্য আসে, কিন্তু সে সবাইকে মানা করে দেয়। বাইরে কোটলারি জিনসুক তার দিকে নজর রাখছিল। হুজু এখানে ক্যাজুয়ালি এসে নিজের বিজনেস কার্ড দেয়। আমি হুইজুং, সিইও অফ ক্যাসেল উইটে কোম্পানির। জিনসুক কিছু বলার আগে সে ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে যায়। কোম্পানিতে পৌঁছাতেই ইয়ানের কল আসে। তুমি জিনসুককে আসলে ইগনোর করেছো? এখন তো সে তোমাকে টার্গেট করার কথা ভাবছে। অয়েল এখানে সেক্রেটারি হুইজুকে শিডিউল বুঝিয়ে দিচ্ছে আর তাকে টিস করে বলে তুমি কিস করেছো, তুমি ব্লাশ করছো কেন? হুইজু তাড়াতাড়ি বলে না আমি কেন ব্লাশ করব, সেটা তো শুধু একটা কিস ছিল। কিন্তু সেক্রেটারি ওকে বলে ইয়ান আজ পর্যন্ত কারোর সাথে ডেট করেনি। হুইজু সিরিয়াস হয়ে যায়, মানে আমি তার প্রথম গার্লফ্রেন্ড? আর এইদিকে তাইজু আর তার বউ প্ল্যানিং করছে। তাইজুর বউ তাইজুকে বলছে যদি হুইজুং এর প্যালেসে বিয়ে হয়ে যায় তো তাহলে তাকে কোম্পানি ছাড়তে হবে, তো অটোমেটিকলি তুমি তা পেয়ে যাবে। মানে সবাই নিজের লাভটাই দেখছে। পরে সিনে হুইজু শপিং করতে আবারও প্রাইভেট রেস্টুরেন্টে যায়। সেখানে এন্টার সেই কোর্ট লেডি জিনসুক ওয়েট করছিল। অ্যাটমসফিয়ার সাডেনলি হেভি হয়ে যায়। হুইজুকে পুরোপুরি প্যালেসের নিয়ম বুঝিয়ে দেওয়া হয় আর প্রাইভেট রেস্টুরেন্টের ভিতরে কোর্ট লেডি আরো কড়া নিয়ন্ত্রণে রেখেছে, একদম কঠোর নিয়মে। হুইজুকে বলে একদম হাত কন্ট্রোলে থাকতে হবে আর নজর নিচে রাখতে হবে। হুইজু তো ট্রাই করে, কিন্তু স্পষ্টই তার ন্যাচারাল স্টাইল পুরোপুরি আলাদা, যা বারবার বাহিরে বেরিয়ে আসে। আর অন্যদিকে মেহেলের মাতার কুইন তার ছেলে অর্থাৎ ছোট রাজাকে ট্রেনিং দিচ্ছে। বলছে উচ্চতা তোমার ছোট হতে পারে, কিন্তু মাথা সবসময় উঁচু থাকতে হবে। আর এখানে হুইজু জিনসুককে এক্সারসাইজ শেখানো শুরু করছে। সে যেন পরিস্থিতি একদম উল্টে দিয়েছে। ঠিক তখন ইয়ানের অ্যান্টি হয়। হুইজু সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমাকে মেরেই ফেলবে। ইয়ান তখন হাসতে শুরু করে আর হুইজুকে সঙ্গে করে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সে কোর্ট লেডি হুইজুকে রয়্যাল রিচুয়াল সম্পর্কে পড়াচ্ছে। সেখানে একটা ডার্ক ট্রুথ প্রকাশ পায় যে প্রথম রিচুয়ালটা ইয়ানের মা মৃত্যুর পরে করেছে, দ্বিতীয় রিচুয়াল ছিল তার বাবার মৃত্যুর পর, আর তারপরেরটা তার ভাইয়ের মৃত্যুর পর। এইসব শুনে হুইজু অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং একটা অজুহাত দিয়ে সেই রুম থেকে চলে আসে। ফটাফট রুমে এসে সে খবর খুঁজতে থাকে এবং একে একে সবার মৃত্যুর ব্যাপারে জানতে থাকে। কার অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক আর আগুন লাগার ঘটনা সবকিছু সে খুঁজে বের করে। আর সে ভাবছে এগুলোকে কেবলমাত্র দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র। তারপর ওর ইয়ানের কথা মনে পড়ে, যখন সে বলেছিল আমার পরিবারের কাছ থেকে দূরে থাকো। তখন হুইজু ইয়ানকে কল দেয়। ইয়ান তখন ব্যস্ত ছিল। আসলে ইয়ান তখন মাদার কুইনের সঙ্গে ছিল, যেখানে একজন নতুন মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ানো হচ্ছে। জিম, সে কিনা কিম বংশের সদস্য। ক্লিয়ার হয় মাদার কুইন এখন ইয়ানের জন্য আরেকটা ম্যাচ ঠিক করছে। ইয়ান তো তার চাল বুঝে ফেলে। সে মাদার কুইন অসুস্থ হওয়ার নাটকটি পাশ করে দেয়। সঙ্গে সঙ্গে আদেশ দেয় যে এখন প্রতিদিন 3 বার মাদার কুইনের চেক আপ হবে। পরে ইয়ান চোখে বলে জিনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে চেক আপ করতে, এবং এখানে হুইজুর মিস কল দেখে সে দ্রুত কল ব্যাক করে। আর হুইজু বলে আমি সবসময় তোমার পাশে থাকবো, কোনো টেনশন করো না। আর এই মুহূর্তে ইয়ান ঠিক করে যে সে হুইজুর সাথে দেখা করবে, কারণ তার হুইজুর কথা ভালো লেগে। অন্যদিকে ছোট রাজা স্কুল থেকে ফেরার সময় হঠাৎ অন্য বাচ্চাদেরকে খেলতে দেখে আর মনে মনে বলে আমিও খেলতে চাই। মানে তার জীবন অনেক রেস্ট্রিক্টেড ছিল, যেমন ইয়ানের ছিল। তারপর সিন শিফট হয়, প্রাইভেট রেস্টুরেন্টে চলে আসে। হুইজু এখনো ট্রেনিং স্ট্রাগল করছে, মাথায় মটকা রেখে ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করছে। তখন স্যাড হয়ে ছোট রাজা এখানে আসে। হুইজু তার মন খারাপ দেখে চলো আমরা এখানে একটা গেম খেলি, তুমি জিতলে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। রাজা তা মেনে নেয় আর একটা মুহূর্ত তৈরি হয়। অবশেষে ছোট কিং জিতে যায়। হুইজু বলে বলো তোমার কি ইচ্ছে। তাহলে ছোট কিং বাইরে এসে বলতে থাকে আমাকে এই লাল কারে চড়াতে হবে। সবাই শুনে তা মানা করে, কিন্তু সে জিদ ধরে বলে আমি রাজা, আমার কথা মানতে হবে। বাধ্য হয়ে হুইজুকে তাকে ডাইভিং এ নিয়ে যেতে হয়। জংবক সেফটির জন্য তাদের পিছু পিছু আসে।
ডাইভিং শুরু হয়। ছোট কিং এর কথা শুনে হুজু দ্রুত গাড়ি চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ করে হুজু ফিল করে যে ব্রেক তো কাজই করছে না। পরিস্থিতি বেশ খারাপের দিকে চলে যায়, দুজনে বিপদে পড়ে যায়। হুজু জংবককে ফোন করে আর বলে ব্রেক ফেল হয়ে গেছে। হুজু তখনই ছোট কিংকে বলে সিট বেল্ট বাঁধতে আর একটা ঝুঁকিপূর্ণ প্ল্যান শুরু করে। হঠাৎ গাড়িটা ব্রিজের রেলিং এর সাথে ঘষে ঘষে স্পিড কমানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারালেও সে একদম আতঙ্কিত হয় না। তখনই সামনে আরেকটা গাড়ি এসে ওই গাড়িটার স্পিড ব্লক করে দেয়। অবশেষে তার প্ল্যান কাজ করে, গাড়ি একদম থেমে যায়। ঠিক সেই সময় গাড়ি থেকে ইয়ান বেরিয়ে আসে, তার মাথায় আঘাত লেগেছে আর সে হুজুর দিকে সরাসরি তাকিয়ে থাকে। এই মুহূর্তে এপিসোডটি শেষ হয়ে যায়। অয়েল এখানে প্রশ্ন উঠলো তার বিয়ে হবে নাকি না। আর শেষ পর্যন্ত তাদের গাড়ির বক্স এক্সপেল কে ফেল করিয়েছে, তাদের কে মারতে চেয়েছিল, এটা একটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? জানতে চাইলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে দাও, আমি তোমাদের জন্য এক্সপ্লেন করে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিও লাইক করতে ভুলো না যেন।